স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। খুশবু ধীরে সুস্থে জবাব দিল, ছিল। খুব কান্না করেছিলাম যখন আপনাকে ছাড়া আমার হসপিটালে যেতে হয়েছিল। ব্যথায় কাতরে আমি আপনাকে অনেক খুঁজেছি, পাইনি। সেদিন মন অভিমানে পরিপূর্ণ হয়েছিল। তারপর আপনার রূপে আমি এই ব্যাংককে পাই। যখনই মনটা কেঁদে উঠতো তখনই সে খিলখিল করে হাসতো। ওর হাসি দেখে আর অশ্রু ঝরে। বলেন, আর এখন? এখন দ্বিগুণ সুখ ক্যাপ্টেন। পূর্ণ পূর্ণ লাগছে সবটা। নিজেকে পরিপূর্ণ নারী মনে হচ্ছে আফওয়ান মির্জার মা হয়ে। খুশবু আবার জিজ্ঞেস করলো, আবারও কি চলে যাবেন? দেশের সেবা শেষে এখন বউ বাচ্চা সেবা করতে আসছি, এত শীঘ্রই তো যাচ্ছি না। এগুলো কি ধরনের ফাজলামো? পায়ের উপর পা তুলে বসে আছে জিনিয়া, সামনেই নোমান। জিনিয়ার মুখে শয়তানি হাসি। নোমানের পেছনে দাঁড়িয়ে জিনিয়ার ছোটবেলার দুই বন্ধু সাগর আর শুভ্র। নোমানকে অনেকটা জোর করে এখানে নিয়ে এসেছে। বাড়ি ফেরার পথে তাকে বাধ্য করা হয় তাদের দুজনের সাথে আসতে। বিনিময়ে ছুরি দেখানো হয়েছিল তাকে। ভর দুপুরে নির্জন জায়গায় ছুরি দেখে ন্যূনতম জীবনের ভয় পেয়ে জীবন উৎসর্গ করতে এসে দেখলো জিনিয়ার মুখ। অঙ্ক মিলেছে, হিসাব একদম বরাবর। কিসের এত জেদ আপনার? এইসব ছাড়ো, তুমি কি এনিহাও আমাকে তুলে এনেছো? করে হেসে জিনিয়া বলল। হ্যাঁ, হাউ সিনেমাটিক। নোমান রাগের বশে পিছনে ঘুরে তাকায়। এই ছিল পাতি মাস্তান। সাগর আর শুভ্রর দিকে চেয়ে প্রশ্ন করলো, কোন ক্যাম্পাস কাকে ভয় দেখিয়েছিস জানিস? এমন পিটানো পিটাবে আমার লোকজন, নারী বুড়িও অবশিষ্ট থাকবে না। আমাদেরও জানের আর পানের ভয় আছে। আমার হবু শ্বশুরকে জিনিয়া কল করে আমার নামে উল্টাপাল্টা বলবে বলে হুমকি দিয়েছিল। বাধ্য হয়ে আপনাকে তুলে আনলাম। এমনিতেও আমরা ভালো ঘরের ছেলে। নোমান ঘুরে তাকায় জিনিয়ার দিকে, বলে ওঠে, সিরিয়াসলি? ইয়েস, সিনেমাটিক। তো নেতা সাহেব, আপনিও ভয় পান? বেশ মজার তো ব্যাপারটা। তোমার ড্রামা শেষ? না 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 না, এখনো শেষ হয়নি। শুনুন আমার কথা। আমি তোমার সাথে কোনো রকমের কথা বলতে ইচ্ছুক নই। আমার সাথে বলা লাগবে না, আমার বাবার সাথে বলুন। অনেক তিরিং বিরিং করেছেন, এবার সোজাসুজি বিয়ের প্রস্তাব নিয়ে আমার বাড়িতে যাবেন। ঘাড়তারামি করবেন না একদম। বলেন, আপনি আমাকে ভালোবাসেন, বিয়ে করতে চান? অট্ট হাসিতে কেঁপে উঠল ছোট্ট সিমসাম রেস্তোরাঁ। যেন কোনো কৌতুক বলেছে জিনিয়া। হাসি থামিয়ে নোমান প্রশ্ন করে, মজা করছো তাই না? মজা কেন করব? আপনি ভালোবাসেন না? আমি সেই আগন্তুক মেয়েটাকে ভালোবাসি, তোমাকে নয়। আমিই সেই আগন্তুক। ধোকাধারীর সম্পর্ক টিকে না। আপনি টিকিয়ে নেবেন যেভাবে আপনার দলকে টিকিয়ে রাখেন। আর হ্যাঁ, আমার মনে হলো আপনাকে বিয়ে করলে একটা রিয়েল লাইফ অ্যাডভেঞ্চার হবে। তোমার মাথা খারাপ হয়ে গেছে জিনিয়া। ভালোই ভালোই বিয়ের প্রস্তাব দিবেন, বিনিময় আগন্তুক সেজে আপনাকে জ্বালানোর কারণে ক্ষমা চেয়ে নিব। রাত হতে চলল, নোমানের ফোন বন্ধ। বাড়ির সকলেই অনেক টেনশনে। আজ হরতাল সারা সিলেট শহরে, জনমানব শূন্য বলা চলে। এই অবস্থায় ছেলের ফোন বন্ধ পাওয়া দুশ্চিন্তার বিষয়। বাস জ্বালানো থেকে শুরু করে হানাহানির খবর পাওয়া গেছে। আহত অনেকে। মায়ের চিন্তা দেখে কিছুতেই নিজেকে দমিয়ে রাখতে পারল না নেহা। তারও বুক কাঁপছে। ফোন করলো একের পর এক নোমানের সহচরদের। কারো কাছ থেকেই খোঁজ পাওয়া যায়নি। এরপর কল আসে ফাহাদের। কল রিসিভ হতেই ফাহাদ জানতে চাইল, ফোন ব্যস্ত ছিল কেন বাদর মেয়ে? ভাইয়াকে পাওয়া যাচ্ছে না, ফোন অফ তার 2.5 ঘন্টা যাবৎ। সবাইকে কল করে খোঁজ নিচ্ছিলাম, বাড়ির সকলে চিন্তিত। ফাহাদ স্বাভাবিক সুরেই প্রশ্ন করে, আর তুমি? কেমন প্রশ্ন করলেন আজ? হরতালের এমন পরিবেশে ভাইয়াকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আমি চিন্তিত হব না? খুবই চিন্তার বিষয়। এসো দুজনে মিলে চিন্তা করি। অবাক হলো নেহা। প্রশ্ন করলো, আপনার চিন্তা হচ্ছে না? এত স্বাভাবিক কিভাবে আপনি? তোমার ভাইয়ের জন্য চিন্তা করে কি করব বলো? সে তো আমাদের বিয়েতে মূল বাধা। হতে দেবে কিনা সেটারও শিওর নেই। আকস্মিক কেঁদে ওঠে নেহা। ফাহাদের কথা আরো ভয় বাড়াচ্ছে তার। এত স্বাভাবিক কি করে থাকে মানুষ? নোমান তার বন্ধু, একটু চিন্তা হচ্ছে না? এই মেয়ে, এই কান্না করছো কেন? ভাইয়া ঠিক আছে তো? এসো তোমাকে একটা সিক্রেট বলি, কান পেতে শোনো। কি? তোমার ভাই এই হরতালের গমগমে পরিস্থিতিতে তোমার ভাবির সাথে ডেটে গেছে। তোমরা যেন বিরক্ত না করো তার জন্য ফোন অফ। কোয়ালিটি টাইম স্পেন্ড করছে, বুঝোই তো।
বোকার মতো কথাগুলো শুনে গেল নেহা, কোনোটাই মাথার ভেতরে প্রবেশ করতে পারেনি। ছাড়া ছাড়া কথা শুনছে। আসল রহস্য জানতে একের পর এক প্রশ্ন করে ফাহাদকে। ফাহাদ প্রথমে খানিক বিরক্ত হলেও আজ নেহার প্রত্যেকটি কথার জবাব দেয়, কোনো প্রকার হুমকি ধামকি ছাড়াই। শেষমেশ বলল, আর অযথা কান্না করবে না তো, এইসব কান্নাটা না আমার সহ্য হয় না একদম। মাঝরাতে ফুপিয়ে কান্নার ধ্বনি শোনা গেল। অন্তরের অন্তঃস্থল থেকে থেকে যেন কোনো আর্তনাদ বেরিয়ে আসছে। অর্ধ ঘুমেই খুশবু হাত দিয়ে হাতড়ে দেখল বিছানা, ভরকে ওঠে। বিগত 1 মাস যাবৎ এটা তার অভ্যাস। বুকে ভয়ের দানা তরতর করে বাড়ছে। ছেলে কোথায় তার? হঠাৎ চোখ মেলে তাকাতেই জানলার পাশে অবয়বের দেখা মেলে। টেবিল ল্যাম্প চালিয়ে সামনে তাকাতেই আফতাব ঘুরে দ্রুত চোখ মুছে হাসি মুখে ফিরে তাকায় আর বলে, বাবা ছিল, একান্ত কিছু সময় পার করছিলাম। খুশবু আফতাবের ভাঙা কণ্ঠস্বর ধরে ফেলল, সাবধানে নেমে এলো বিছানা থেকে। আধার আর আলোর মাঝামাঝি ঘরের পরিবেশ। আফতাবের গালের কোণে এক বিন্দু অশ্রুদানা মুছে দিয়ে বলল, বিরক্ত করলাম বুঝি? আফতাবের মুখটা মলিন দেখাচ্ছে, চোখে চোখে লুকোচুরি খেলছে। বুঝতে দিতে চাইল না সে এতক্ষণ ছেলেকে বুকে নিয়ে কাঁদছিল। নিরুত্তর আফতাবকে আবারও খুশবু বলে, জানেন আপনাকে কেমন দেখাচ্ছে? কেমন? ছিচ কাঁদনের শিশুর মতো। আমি জানতাম না আপনিও কাঁদতে জানেন। আফতাব দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার অনুভূতির ভার অন্তর নিতে পারছে না, চোখ বেয়ে গড়িয়ে পড়ছে। কঠোর থেকে কঠোর পুরুষ তার সন্তানের কাছে অত্যন্ত দুর্বল, আর এই দুর্বলতা লজ্জার নয় বরং সৌভাগ্যের। আমিও ভীষণ দুর্বল খুশবু আমার প্রিয় মানুষগুলোর কাছে, আর আমার পুরুষত্বে কোনো প্রকার আঁচ আসছে না সেটা স্বীকার করতে, একদম না। একটা প্রশ্ন করব? ব্যথিত মনে আফতাব শুয়েছিল টিলার রুক্ষ জমিনে, 2 হাত মাথার পিছনে বাঁধা, চোখ উজ্জ্বল অম্বরে। সবুজ ঘাসগুলো শুকিয়ে গেছে গ্রীষ্মের উত্তাপে আফওয়ান জরিনা বেগমের কাছে। নাতনির ছেলেকে বুকে পিঠে মানুষ করার সৌভাগ্য হয়েছে তার। মালিশ করে দিচ্ছেন ছোট হাত পা। আফতাবের মনে আধার, ছেলেটা তার কাছে থাকতে চায় না। প্রথম দিন আহ্লাদ করলেও এখন আর বেশি সময় থাকে না। কোলে নিলেই মুখের দিকে চেয়ে কান্না শুরু করে। সেই তার বাবা হয়তো এখনো বুঝে উঠতে পারেনি। এই নিয়ে ভারাক্রান্ত পিতৃমন। খুশবুর প্রশ্নের জবাব দিল রয়ে শোয়ে, ছোট করে বলল, বলুন। খুশবু লম্বা নিঃশ্বাস ফেলে প্রশ্ন করল, আমাদের সমাজ পুরুষতান্ত্রিক, এখানে পুরুষেরাই পরিবারের মাথা, দাপট চলে তাদের সব ঘাড়ে। আমার স্বামী বলে নয়, তারপরেও প্রশ্নটা করছি, আপনি কেন সবসময় চুপচাপ মাথা নত করে শুয়ে যান? আমার মনে পড়ে না আমাদের এত লম্বা সময়ের পথে আপনি আমার সাথে উচ্চস্বরে কথা বলেছেন কখনো। একবার বলেছিলেন, তারপর আবার নিজেই সবটা মিটমাট করে নিয়েছেন। কেন? আমার খুব জানতে ইচ্ছে হয়। আফতাব হাসলো। এখন কি নিজের প্রশংসা করবে? তবে সত্যিটা বলতে উদ্যত হয়। বলতে লাগলো, আমার বাবা গম্ভীর একজন মানুষ, তবে রাগী নন। ছোটবেলায় যখন দেখতাম বাড়ি ফিরতেন তখন খালি হাতে আসতেন। খুশবু কথার মধ্যেই প্রশ্ন করল, এর সাথে আপনার শান্ত থাকার কি সম্পর্ক? আফতাব খুশবুর হাত টেনে ধরে বলল, আরে বউ, হ্যাঁ তো তাড়াহুড়া কিসের? ছটফট স্বভাবটা গেল না, তাই না? কিসের ছটফট আমি জানতে চাই। বিশ্লেষণে আলাপ দীর্ঘ হবে, একে অপরের সাথে সময় কাটানো যাবে ততটাই। মুখে কুলুপ এঁটে শুনতে লাগলো খুশবু। তাকে থামিয়ে দিয়ে আফতাব পুনরায় বলতে শুরু করে, বাবা যখন বাড়ি ফিরতেন তখন যত ক্লান্ত থাকতেন, কিন্তু দাদির এক ডাকে এসে ডাইনিংয়ে খাওয়া দাওয়া করতেন। বাবা মাকে সময় দিয়ে আসতেন আমার আর মায়ের কাছে। বাবা তার মাকে সময় দিয়ে আসতেন আমার আর আমার আম্মুর কাছে। গল্প করতেন এদিক ওদিকের। আমি গল্পে মজে থাকতাম, জানতাম না আমার বাবা কতদিন নির্ঘুম। কপালে বিরক্তির রেখা পর্যন্ত দেখিনি। তাই হয়তো এই ক্লান্তি আমার মা ধরে ফেলতেন দ্রুত। আমাকে ঘুমানোর আদেশ দিয়ে বাবার পায়ে তেল মালিশ করে দিতে চাইতেন, কিন্তু বাবা নিতে চাইতেন না। ধীরে ধীরে আমি বাবার অনুপস্থিতি বুঝতে থাকি। মা আর দাদির কান্না দেখি। জানেন, দাদি যখন মারা যায় তখন বাবা ছিল না, এসেছেন পরের দিন। তাকে আমি কাঁদতে দেখিনি। সে শুধু বলেছে, একটা কথাই বলেছে, ইস, আর একটু যদি মূল্য দিতে পারতাম, আর কয়েকটা কথা মাথা পেতে মেনে চলতে পারতাম মায়ের। আমি তখনও বুঝিনি বাবার কথার অর্থ। আমি ভীষণ কেঁদেছিলাম। বাবা মায়ের ছোট থেকে ছোট, বড় থেকে বড় আবদার আজও কাল পূরণ করতেন। চুপচাপ আড়ালে আমাকে বারবার বলতেন,
তোমার মাকে দেখে রেখো। তোমার মা তো আমার মা তো চলে গেছেন। আমি কষ্ট পেতাম তার কথায়। ভাবতাম বাবা এত নিষ্ঠুর কেন, সব ছেড়ে আমাদের কাছে কেন থাকেন না। একদিন জ্বরের রাতে একা বাড়ি, বাবার পোস্টিং যশোরে, মা একা পারছিলেন না। 1 ঘন্টা পর বাড়িতে ডাক্তার হাজির হন। কে ডাক্তার পাঠিয়েছে, কে ওষুধের ব্যবস্থা করেছে কিছু জানতাম না। অনেক বছর পর জানলাম লুকোচুরি খেলে বাবা না থেকেও দূরে ছিলেন, দূরে থেকেও রক্ষা করেছেন। তারপরও তিনি বলতেন কমতি রয়ে গেছে তোমাদের দেখভালে। বাবা প্রতিবার যাওয়ার পূর্বে মাকে বলে যেতেন, যদি না ফিরি তোমাদের জন্য যা করতে পারেনি সেটা নিয়ে কষ্ট পাবে না, বরং নিজের জীবন নতুন করে শুরু করো। টলমল করছে খুশবুর চোখ। অল্পতে আবেগপ্রবণ হওয়ার অভ্যেস তার পুরনো। কথাগুলো অন্তরে গিয়ে বিঁধল। আফতাব খুশবুর দুহাত আরও শক্ত করে আগলে নিয়ে বুকে চেপে ধরে। গভীর নয়নে জানতে চায়, আপনি কঠিন পুরুষ দেখেছেন, নমনীয় পুরুষ দেখেননি? খুশবু কোনো জবাব দিল না। বলতে চাইছে যে তার চোখের সামনেই সেই নমনীয় পুরুষ, তার ছেলের বাবা, তার ভালোবাসার মানুষ। পারল না। আফতাব বলল, কাঁধে আস্ত একটা ভূখণ্ডের ভার খুশবু, সেখানে আবেগ চলে না, সেখানে চাইলে অসহায় হওয়া যায় না। কোথায় গিয়ে মাথা গুজবো, কার কাছে গিয়ে বেদনা শোনাবো? নির্জীব সীমান্তে কে ডাক শুনবে? প্রত্যুত্তরে চুপ এবারও খুশবু। ভার ভার লাগছে অন্তর। আফতাব বলল, আপনাদের চোখের কাছে পাই ক্ষণিকের জন্য, কিসের কঠোরতা দেখাবো? কয়েক জোড়া চোখ যেদিন রাত আমাদের অপেক্ষায় পার করে, তাদের সাথে কিসের জোর খাটাবো? চোখ রাঙিয়ে এসেছি সীমান্তে বহিরাগত শত্রুদের। আপনজনের কাছে চোখ নত থাকুক, যেন শেষ জীবনে আফসোস করতে না হয়। আরেকটু যদি ভালো সময় কাটানো যেত, পুরুষত্বের অহংকার নিয়ে যেন ভারী নিঃশ্বাস ত্যাগ করতে না হয় খুশবু। কাতর গলায় খুশবু জবাব দিল, প্রয়োজনের চেয়ে বেশি দিয়েছেন আমাদের। আরও দিতে চাই, অনেক মূল্য দিতে চাই সম্পর্কের। কঠোরতা শুধু শত্রুর জন্য, পুরুষ অসহায় হোক তার আপনজনের কাছে। আফতাবের কপালে হাত রাখে খুশবু সযত্নে। ছোট ছোট চুলগুলোর উপর হাত ফেরায়। আফতাব আমিষে চোখ বুঝে নিল। গ্রীষ্মের খরায় শীতলতা অনুভব করছে স্পর্শে। হুট করে আফতাব চোখ খুলে প্রশ্ন করে, মনে আছে বলেছিলাম আমাদের গল্প অনেক দূর গড়াবে? আমি এখনো আপনাকে প্রথম দিনের মতোই অনুভব করি। আপনার অনুভূতিরা যে এখনো জানা হলো না। বিশ্লেষণ করুন, কখন মনে হলো আপনি আমার মায়ায় নন, ভালোবাসায় জড়িয়েছেন? খুশবু শীতল কণ্ঠে শূন্যে চেয়ে বলতে লাগলো, আমাদের বিয়ের পর আপনার প্রথম স্পর্শ, আপনার লম্বাটে আঙুলগুলো যখন আমার হাতের কবজি ঘেঁষে আমার আঙুলের ভাঁজে এসে আঁকড়ে ধরে, তখন আমি চেয়েছিলাম নির্বিকার। হাত ধরাটাও এত সুন্দর হতে পারে, সেটাই ভাবছিলাম আমি, শিউরে উঠছিলাম বারবার। খুশবু নিজেও মেনে নিয়েছে তার লজ্জা কম, তবে কথাটি বলতে বলতে কণ্ঠ কেঁপে উঠল। চক্ষুমণি আড়াল হলো পল্লবে। আফতাব মুচকি হাসে, প্রশ্ন করে, আর আর কি? আমি মজেছি আপনার স্বচ্ছতায়, সরলতায়। আপনার মুখে আমাকে আপনি বলে সম্বোধনটা আমার ভীষণ প্রিয়। ছোটবেলা থেকে আবেগপ্রবণ আফতাব, তবে কখনো প্রকাশ করা হয়নি। ম্লান হাসির আড়ালে লুকিয়ে ছাপিয়ে রেখেছে সবটুকু। বুক ভার হলে একমাত্র আকাশ ছিল তার সঙ্গী। খুশবুর কোলে মুখ গুজে বলল, জানি না কি পেয়েছে এই ভালোবাসার নাট্যমঞ্চে, আপনার মাঝেই সর্বজগৎ সুখ। আমার অতীতে যা ছিল সবটাই মোহ। সঠিক মানুষ আর সঠিক ভালোবাসার মায়া বোঝার মতো শক্ত ছিল না আমার মস্তিষ্ক। আপনার সাথে জুড়ে মনে হলো আমাদের সম্পর্কে শীতলতা আছে। আমি প্রায়শই অস্থির হয়ে উঠতাম আমার অতীত জীবনে। এখন যতবার অস্থিরতা গ্রাস করে, তখন আপনার শান্ত মুখেই আমাকে নিঃশব্দে বলে ওঠে, এত চিন্তা করে কি হবে? হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্টস ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। সত্যি তো, আফওয়ানের মা জগৎ সংসার অল্প দিনের। আফওয়ানের মা ডাক শুনে লজ্জা বোধ করে খুশবু। এখন যে একজন সন্তানের মা। একসময় নায়লা বেগম বলতেন, নিজে মা হলে বুঝবি। আজ মা হয়েছে, বুঝতে পারছে মা হওয়ার মর্ম, আর তার চেয়ে বেশি সুখ। আফওয়ানের মা, আপনার ছেলেটা তার বাবাকে পাত্তা দেয় না। বাবা দূরে দূরে থাকলে কি করে পাত্তা দেবে শুনি? তার বাবা যে নিরুপায়।
জন্মের পর দিন থেকেই আপনার ছবি প্রতি রাতে দেখিয়েছি অবুঝ ব্যাংকে, তারপরেও না চিনলে আমার কোনো দোষ নেই। সে কি ভুলে যাবে আমায়? আফওয়ানের মা সেটা কখনো হতে দিবে না। প্রতি রাতে গল্প শোনাবে আফওয়ানের বাবার। ঝড়ো নিঃশ্বাস ফেলল আফতাব, চোখ বুজে রইল কিছুক্ষণ। সময় অতিবাহিত করে আপনি জানেন, আপনার আশেপাশে থাকলে এক সুবাস আমার ঘ্রাণেন্দ্রিয়কে গ্রাস করে। আমি ডুবতে থাকি সেখানে, নিজেকে পাই এক ঘোরের জগতে। আপনার এই গায়ের ঘ্রাণটা আমার ছেলেও পেয়েছে। ঘ্রাণ আমার দেহের পেলেও চরিত্র যেন তার বাবার হয়। বাবার মতো দায়িত্বশীল হোক, বুঝদার ঠান্ডা মাথার পুরুষ হোক। সবকিছুর ঊর্ধ্বে যেন তার আপনজনরা থাকে। যখন তার বউ আসবে তখন আমায় যেন বলে, ধন্যবাদ শাশুড়ি মা, এমন ভদ্র ও শান্ত একটা প্যাটালোক তৈরি করার জন্যে। এভাবেই কাটছে দুজনের সময় ঘণ্টাখানেক। অন্যদিকে জরিনা বেগম চেঁচিয়ে উঠলেন, বললেন, খুশবু তোর ফুয়া কান্দে, নিয়ে আসলাম, মালিশ শেষ। আফতাব খুশবু দুজনেই নেমে এলো টিলা থেকে। এখন কি আর প্রেমিক প্রেমিকার মতন একান্ত সময় পার করার সময় আছে? এখন জীবনের সবটুকু জুড়ে তাদের ছোট ব্যাঙের আভা। আমি সিলেটে আসব, এসে দুজনের 4 হাত এক করার ব্যবস্থা করব। ফোঁস করে নিঃশ্বাস ফেলল নোমান। বন্ধুর কাছে পরামর্শ নিতে এসেছিল কি করে এই জিনিয়া নামক জিন থেকে পিছু ছাড়ানো যায়, সে উল্টো সারা জীবনের জন্য গলায় ঝুলিয়ে নেওয়ার পরামর্শ দিচ্ছে। ভালো কোনো বুদ্ধি দিবি ফাহাদ, আমি এই মেয়েকে চাই না। সত্যি চাস না? নোমান কিছু একটা বলতে গিয়েও থেমে গেল। সে চায়, তবে তাকে চায় যার সাথে এতদিন দুষ্টু মিষ্টি বার্তালাপ হয়েছে, অজান্তে যাকে মনের একাংশে জায়গা দিতে শুরু করেছিল। হুট করে ঝড় এসে যেন থামিয়ে দিল সবকিছু। চাওয়া আর না চাওয়ার দ্বন্দ্ব। ফাহাদ বলল, মেয়েটা যদি জিনিয়া না হয়ে অন্য কেউ হতো তাহলে কি গ্রহণ করতি না? কোনো কথা বলল না নোমান। এর উত্তর ফাহাদের জানা আছে, তারপরও জিজ্ঞেস করে উস্কে দিতে চাইছে তার অন্তরকে। ফাহাদ পুনরায় প্রশ্ন করে, বল। করতাম। তাহলে? জিনিয়ার সঙ্গে আমার যায় না, ও আমাকে পছন্দ করে না। পছন্দ না করলে তোকে তুলে নিয়ে যেত, বলতো বিয়ের প্রস্তাব দিতে তার বাড়িতে। কথাগুলো হেসে বলল ফাহাদ। কিছুটা গায়ে লাগে নোমানের। সত্যি তাকে ছুরি দেখিয়ে তুলে নিয়ে গিয়েছিল। পরপর কিছুটা হাসি পেল এমন কাণ্ড মনে করে। জবাব এবারও দিল না। ফাহাদ বলে, তোদের জুটি বেশ জমবে নোমান, তুই সময় যে ওর সাথে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এ পাকাপোক্ত কর। ওসব আমার দ্বারা হবে না। তাহলে ডিরেক্ট বিয়ে করে সংসার করে বউয়ের মন বোঝার চেষ্টা কর। এত সোজা সবটা? এই যুগে অনেক কিছুই সোজা। আগের কালের নরনারীরা বিয়ের রাত অবধি জানতো না কে তাদের স্বামী অথবা স্ত্রী হবে, আর তাদের সম্পর্ক মৃত্যুর আগ অবধি টিকত। ফাহাদ আর নোমানের কথা হয়েছিল সন্ধ্যায়। ফাহাদ ভালো মতো ব্রেন ওয়াশ করেছে নোমানের, আর ফাহাদের ব্রেন ওয়াশ করেছে জিনিয়া খোদ। ফাহাদের ফেসবুক অ্যাকাউন্ট খুঁজে খুঁজে বের করে সাহায্য চেয়েছে। ফাহাদ নিজে কিছুক্ষণ টাস্কি খেয়ে বসেছিল। একটা মেয়ে তার বন্ধুকে বিয়ে করার জন্য এতটা মরিয়া হতে পারে, হেসেছিল বটে। তারপর জিনিয়ার আকতি মিনতিতে রাজি হয়, আশ্বাস দেয় বুঝাবে তাকে। তখন ফোন বাজলো ফাহাদের। তার একমাত্র বোন ফোন করেছে। দ্রুত ভিডিও কল রিসিভ করেই বলল, দেখি দেখি আমার মামাকে দেখি। খুশবু মুখ বাঁকা করে বলল, মামার মাকে দেখো। ডাইনির মতন মুখ দেখার আমার কোনো শখ নেই। আমার ছেলে আমার মতো হয়েছে দেখতে, এর মানে কি তুমি কি বলতে চাইছো? ওর মুখও ডাইনির মতো? তোর মতন দেখতে হলেও স্বভাব আফতাবের মতন, আমি অ্যাডজাস্ট করে নেব। খুশবু ফোন হাতে নিয়ে আরামে পিঠ এলিয়ে দিল বিছানার হাড়পটে। অন্যদিকে আফওয়ানের বাবা যুদ্ধে নেমেছে। সে যে তার বাবা হয় চিনিয়ে ছাড়বে, বাচ্চা মতো নেমে এসেছে। আমি তোমার বাবা বলে বলে মুখে ফেনা তুলছে। এই দেখে খুশবুর হাসির ঠিকানা নেই। খুশবু ভাইয়ের উদ্দেশ্যে বলল, ভেবেছিলাম ঢাকা আসবো আমার ব্যাং আর ব্যাগের বাবা দাদা দাদিকে নিয়ে, এসে বাবা মাকে বলবো তোমার আর নেহার বিয়ের কথা। আমাকে এভাবে ডাইনি ডাকলেই এখন ইচ্ছে হচ্ছে একটা গিরিঙ্গি বাজিয়ে দিই। আমি তোমার নামে উল্টাপাল্টা বলে বাবার মাথাটাই গরম করে দিই। খুশবু ছোটবেলা থেকে উল্টোপাল্টা কাজে এক্সপার্ট। কতবার ভুগিয়েছে ফাহাদকে হিসাব নেই। তার এমন কথায় আপনা আপনি ফাহাদের মুখে ফুটে বেরিয়ে এলো, তুই আমার বোন, পৃথিবীর সবচেয়ে সুন্দরী মেয়ে, ভালো মেয়ে। কে বলে তুই ডাইনির মতন দেখতে? তার মুখ আমি ভাঙবো, দ্রুত আয় ঢাকাতে। আফতাবের পরিহিত শার্ট বমি করে পুরো নষ্ট করে ফেলেছে আফওয়ান। সিলেট থেকে ঢাকা যাত্রাপথে তার বাবার বুকের সঙ্গেই লেপ্টে ছিল। ছটফটের পাশাপাশি কান্নার জোর বেশি তার ছেলের, তবে আফতাবের যত্নে সামলে গেছে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে ভালোভাবে শার্ট পরিষ্কার করে নিল।
ফিরে এসে আফওয়ানকে আবার কোলে তুলে নেয়। তোয়ালেতে মোড়ানো ছোট্ট আফওয়ানকে যেন বহিরাগত সব অপশক্তি থেকে বাঁচানোর চেষ্টা। খুশবু মুগ্ধ হয়ে চেয়ে রইল। আকাশি রঙের শার্ট আর কালো প্যান্ট আফতাবের পরনে, বুকে জড়ানো তার ছেলে, দুজনকেই একসাথে অনবদ্য লাগলো। এক দৃষ্টিতে তাদের পানে চেয়ে রয়। আফতাব খুশবুর সামনে দাঁড়িয়ে বলল, আমাদের কিছু সময় অপেক্ষা করতে হবে, ফাহাদ জ্যামে আটকে আছে, আসছে। আফতাবের কথা যেন খুশবুর কান অবধি পৌঁছায়নি। সে মুগ্ধ চাহনিতে চেয়ে বাবা ছেলের দিকে। কয়েক মিলি সেকেন্ড বাদে খুশবু স্রোতের বিপরীতে জবাব দিল, বলল, ক্যাপ্টেন আফতাব মির্জা স্বামী হিসেবে যত না সুদর্শন, তার চেয়েও বেশি বাবা হিসেবে। আমি কি পাগল হয়ে গেলাম? এভাবে আমাদের ব্যাংকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন আর আমার চেয়েই থাকতে ইচ্ছে হচ্ছে। কৃষ্ণবর্ণের প্রতি এত ভালো লাগা? নিজেকে অবজ্ঞা করছেন? আমার সেই সাধ্য নেই। তাহলে বললেন কেন কৃষ্ণবর্ণের কথা? সত্যিটা বললাম, তবে আপনার পাশে আমি সুন্দর। শুধু আমার? আফতাব ভ্রু উঁচু করে ছেলের মুখপানে চায়। ব্যাঙের মতোই মুখ বানিয়ে রেখেছে, শুধু মায়ের কথা বলায় হয়তো খেপেছে। গোল গোল চোখে আফতাবের দিকে। মাই অ্যাপোলজিস ইওর হাইনেস। অধম আপনাদের দুজনের পাশে সুন্দর এবং সে ধন্য। খুশবু খিলখিলিয়ে হেসে ওঠে, সাথে আফওয়ানও। কি বুঝলো কে জানে, এইটুকু বাচ্চা আদৌ কিছু বুঝে নাকি। ঠেসে চুমু খেলো তাকে আফতাব। এটাই তার অপছন্দ। নাক মুখ কুচকে হাত দিয়ে হামলা চালায় বাবার মুখে। লাল হয়ে আসে মুখটা তৎক্ষণাৎ। কিছু সময় জেদ দেখিয়ে থেমে গেল। উপরে ঝলঝল করা আলোর দিকে চোখ গিয়েছে। আপাতত সে সেখানেই মগ্ন। আফতাব আবার বলে, জীবনে রাজত্ব করতে পারলাম না। ছোটবেলা থেকে বাবা মা শাসিয়ে গেছেন, এখন বউ আর ছেলে শাসায়। আপনি বল দিয়ে নয়, ভালোবাসা দিয়ে রাজত্ব করছেন বটে। আপনিও হুটহাট আদর ভালোবাসা দিয়ে ভরিয়ে তুলতে পারেন। বাবা মা হয়েছে বলে আমাদের মধ্যে রোম্যান্স থাকবে না? আমাকে ভুলে যাচ্ছেন না তো খুশবু? আমি আপনার ছোঁয়া পাওয়ার জন্য কাতর। ভাবছি এবার যাওয়ার আগে দ্বিতীয় ব্যাঙের ব্যবস্থা করে যাব। খুশবু তাড়াহুড়ো করে মাথা এদিক ওদিক ঘুরায়। ভরকে উঠেছে। শ্বশুর শাশুড়ি আর আশেপাশের মানুষগুলো কি শুনে ফেললো এই কথাগুলো? চোখ রাঙিয়ে খুশবু বলল, ই তোর লোক, এটা পাবলিক প্লেস, মুখটা সামলে নিন। মুখ সামলে নেব, আপনি আমাকে সামলে নিয়ে আগে। সেটা প্রাইভেট প্লেসে। খুশবু মাথা ঝুঁকিয়ে হাতে হাত রাখে। লজ্জা শরমের মাথা খেয়ে বসেছে। প্রথম সন্তানের 2 মাস পূর্ণ হতে না হতেই দ্বিতীয় সন্তানের পরিকল্পনা। ভাগ্যেশ রুমানা মির্জা, রফিকুজ্জামান মির্জা এবং জরিনা বেগম নেই পাশে। থাকলে সাহস করতো না এসব বলার। ঘণ্টাখানেক হলো বাড়ি পৌঁছেছে খুশবুরা। নাতিকে পেয়ে আহ্লাদের শেষ নেই নতুন নানা নানির। মেয়েকে ভুলতে বসেছেন। অন্যদিকে জরিনা বেগমের প্রেশার হাই। প্রথমবারের মতো উড়োজাহাজে চড়ে ভয়ে কুপোকাত। আফতাবের হাত আঁকড়ে ধরে এসেছেন। এখনও অবধি ভয় সারেনি। সন্ধ্যার নাস্তায় সকলে একত্রিত হলে আফতাব দুষ্টুমির সুরে প্রশ্ন করল, নানি, আমরা কিন্তু ফেরার সময় প্লেনে যাব। জরিনা বেগম ভয়ার্ত কণ্ঠে বলতে লাগলেন, মাপ চাই, আমি চাইতাম না আর পেলেনে। আমার কলিসা বাহির হইয়া হাতে আহে নাই অনেক। আরে নানি, ভয় পান কেন? আমি আছি না। আপনার নাচ জামাই, আপনি আমাকে ধরে রাখবেন। না 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 জামাই, আমি যাইতাম না। আমাকে বিশ্বাস করেন না? করি। তাহলে? জরিনা বেগম বুঝলেন না। সত্যি ভেবে নিলেন আফতাবের কথা। প্লেনের নাম শুনে মুখ ভয়ে ভার হয়ে রইল। রুমানা মির্জা হেসে বলল, আরে খালাম্মা, চিন্তার কারণে আফতাব আপনার সাথে দুষ্টুমি করেছে। আমরা ফ্লাইটে এসেছি আমার দাদু ভাইয়ের জন্য। যাওয়ার পথে আপনি, আমি, আফতাব এবং এর বাবা বাসে করে যাব, কেমন? জরিনা বেগম স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন, হয় তাই ঠিক। অন্যদিকে ফাহাদ আফওয়ানকে নিয়ে খেলছে সোফায় পা গুটিয়ে। 1 মাসের বাচ্চাকে মা মা বলানোর তুখোর চেষ্টা। হতাশ কণ্ঠ জুড়ে দিল আফতাব। বলল, বাবাই ডাকে না, আবার মামা। আপনাদের এক্সপেকটেশন দেখে মনে হচ্ছে আমার ছেলের বয়স 1 মাস নয়, 1 বছর। সবাই একে অপরের সাথে আড্ডায় মেতেছে। সকলের মূল কেন্দ্রবিন্দু আফওয়ান। নতুন সদস্য এক কোল হতে অন্য কোলে। খুশবুর সবাইকে হাসি খুশি দেখে আত্মা চড়িয়ে যায়। এই মুহূর্তগুলো পাওয়া যায় না বলেই চলে। সব শেষে চোখ গেল ফাহাদের উপর। এখনই খেলা শুরু হবে খুশবুর আর ফাহাদের শেষ। খুশবু কিছুটা কেশে নিজের দিকে মনোযোগ আকর্ষণ করে সবার, তবে ফাহাদের মনোযোগ টানতে পারেনি। তুচ্ছ করলো খুশবু আর তার হালকা কাশিকে।
খুশবু লোকমান চৌধুরীর দিকে চেয়ে বলল, বাবা আমি কিছু বলতে চাচ্ছি। সঙ্গে সঙ্গে টনক নড়ে ফাহাদের। তড়াক করে ঘুরে তাকালো। ষষ্ঠ ইন্দ্রিয় জানান দিয়েছে ইতিমধ্যে। খুশবু তীর্যক চাহনিতে তার দিকেই চেয়ে। ফাহাদ ঠোঁট ভেজালো, মুখ ঘুরিয়ে আফওয়ানের দিকে চাইলেও কান খাড়া করে রেখেছে। লোকমান চৌধুরী বললেন, হ্যাঁ বলো, কি বলবে? ভাইয়ার বিয়ের কথা কিছু ভেবেছো? বয়স তো কম হচ্ছে না, আর তাছাড়া আমার ছেলেরও একটা মামি চাই এখন। জরিনা বেগম মুখ টিপে হেসে বললেন, তোর ফুয়া এই কথা কানে কানে কইছিল নি? হ্যাঁ, কানে কানেই বলেছে। আমিও এই ব্যাপারে ভাবছি তোর বাবার সাথে কথা বলবো, সময় সুযোগ হয়ে উঠছিল না। তো এখন ভাবো, আমার কাছে ভালো একটা প্রস্তাব আছে। ফাহাদ যেন অদৃশ্য, কিছু জানে না বোঝে না। আফওয়ানকে নিয়ে একটু দূরে গিয়ে বসলো নানান তাল বাহানা করে। তার অল্প স্বল্প লজ্জা পাওয়ার স্বভাব আছে, আবার অত্যন্ত আগ্রহী শুনবে বলে। লোকমান চৌধুরী মেয়ের কথায় অবাক হয়ে জানতে চাইলেন, প্রস্তাব? কিসের প্রস্তাব? ভাইয়ার বন্ধু নোমান ভাইয়ার বোনের জন্য। ওর নাম নেহা, ভারী মিষ্টি মেয়ে আর যৌথ পরিবার। আমি আর ভাইয়া গিয়েছিলাম তাদের বাসায়। আচার ব্যবহার খুবই মার্জিত। মেয়ে সিলেটি? হ্যাঁ। শহরের বাইরে মেয়ে দিবে? এক্ষুনি দেয়া না দেওয়ার প্রশ্ন কেন আসছে বাবা? তোমরা প্রস্তাব নিয়ে যাওই না, তারপর দেখো না কি হয়। লোকমান চৌধুরী দূরে ছেলের দিকে চেয়ে বললেন, কিন্তু ফাদ, তোমার একান্ত বাধ্যগত সন্তান তোমাদের সিদ্ধান্তে রাজি, আমি গ্যারান্টি দিচ্ছি। তারপরও জিজ্ঞেস করো আলাদাভাবে। খুশবু আর আলাদাভাবে কি জিজ্ঞেস করবে? তারা আগে থেকেই প্রেমে হাবুডুবু খাচ্ছে, নতুন করে বিশ্লেষণ করার কিছুই নেই। এখন যা হবে শুধুই ভনিতা, ফর্মালিটি দেখাবে ফাহাদ মিছে মিছে। রফিকুজ্জামান মির্জা বললেন, খুশবু ঠিকই বলেছে ভাই সাহেব, এখন ফাহাদেরও উচিত নিজের জীবন সেটেল করে নেওয়া। আর কোনো খবরাখবর নিতে হলে তো আমরা আছি সিলেটে, যে কোনো সময় শুধু একটা কল করবেন। রেগে আছেন? রেলিংয়ে হাত রেখে শূন্যে চেয়েছিল আফতাব। চাকরিতে জয়েন করার পর রাতে তার প্রিয় কাজ হিসেবে ঘুরে ওঠে। নমনীয় আওয়াজও প্রশ্ন হয়ে সোজা হয়ে দাঁড়ালো। পকেটে হাত গুজে বলে, না। কণ্ঠ উচ্ছ্বাসহীন, প্রাণ নেই যেন। খুশবু বুঝতে পারে কয়েকবার ডেকেছিল তাকে, ঘরে আসতে বলেছিল, খুশবু শোনেনি, তাই হয়তো রেগে। খুশবু এগিয়ে গিয়ে আফতাবের বাহু পেঁচিয়ে ধরলো, বলল, আমার দিকে চেয়ে বলুন রেগে নেই। আফতাব চাইল না, বরং ঠান্ডা গলায় জবাব দিল, নেই। আফতাবের গালে হাত রেখে ঘুরিয়ে নিজের দিকে এনে খুশবু আবার বলে, দেখুন, আজ আপনার পছন্দের রঙের শাড়ি পরেছি। আপনি বলেছিলেন না গোলাপি রংটা আমার জন্যই তৈরি, আপনার পছন্দ। দেখেছি অনেক আগেই। খুশবু ভ্রু উঁচিয়ে জানতে চাইল, সত্যি দেখেছেন? আপনার কোনো কিছু আমার নজরের অন্তরালে নয়। কি করলে রাগ কমবে? আফতাব ফিরে চাইল, খুশবুর দিকে দৃষ্টি নিবদ্ধ করে বলল, বাবার বাড়ি নিয়ে এসেও আপনাকে তাদের থেকে দূরে আর আমার কাছে রাখতে চাইছি, এটা ভাবছেন না তো আবার? আফতাবের কাঁধ জড়িয়ে বুকে লুটিয়ে পড়ল খুশবু। দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, এসব বিশাল বিশাল চিন্তা ভাবনা করার সময় আছে আমার? আপনি জানেন আমি কতটা খুশি। আমার মা, বাবা, ভাইয়া, আপনি, আমার ব্যাঙের দাদা দাদি সকলেই এখানে উপস্থিত। আমি সবাইকে একসাথে পেয়ে কতটা খুশি আপনাকে বলে বোঝাতে পারবো না আমি এটা। আফতাব খুশবুকে মুখোমুখি এনে প্রশ্ন করলো, না জানি না, বলে বোঝান কত খুশি। হুট করে আফতাবের গালে ঠোঁট ছোঁয়ায় খুশবু পরপর নিচেই মিয়ে গেল। ঠায় নিল আবারও প্রিয় পক্ষে। মিনমিন করে বলল, এতটা খুশি যে নিজে থেকেই আপনাকে ভালোবাসা দিলাম। আফতাব খুশবুর মাথা তুলে আবারও মুখোমুখি আনলো। আজ যেন বুকে রাখতেই চাইছে না, কোমর জড়িয়ে নিজের কাছে আবদ্ধ করে বলতে লাগলো, অল্পদিন আছি কাছে, আবার কাল যে সবুজ জীবনে ফিরে যেতে হবে, তাই স্বার্থপরের মতো আচরণ করে বসেছিলাম। আপনি জানেন আপনার রাগ বরফের মতো কিছু সময় পরেই গলে পানি হয়ে যায়। জানতাম না তো। জানা লাগবে না, ছেড়ে দিন। আপনার ছেলেকে নিয়ে আসি আমি। নানা নানিকে বোধহয় ঘুমোতেই দিবে না। থাকুন আর কিছু সময়, আর একটু না হয় বিরক্ত করুন নানা নানিকে। ভারী নিঃশ্বাস মুখে ঝাপটে পড়লে চোখ পিটপিট করে খুশবু। বুকে রাখা ডান হাত আফতাবের নিঃশ্বাসের সাথেই ওঠানামা করছে। এক সন্তানের বাবা মা হওয়ার পরও নিজের মধ্যেকার লাজ সারাতে পারল না খুশবু। সাহস হলো না চোখের দিকে যাওয়ার।
খুশবুর কানের লতিতে কয়েক দফা ওষ্ঠধরের নরম স্পর্শ করে ঘোর লাগানো কণ্ঠে বলল, এরূপ লাজুক মুখ দেখে আমি বারবার বধ হই। অন্তরে বিশাল তুফান উঠে অস্থিরতা ঘিরে ধরে। পরিবর্তন এসেছে আপনার মধ্যে, আর এই বদলে যাওয়া রূপ আমাকে চুম্বকের মতো কাছে টানছে। বলুন কি করে সামলাই নিজেকে, না হয় সব বাদ দিয়ে বেসামাল হয়ে উঠি। স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই।